এনায়েত প্রভুবাদ আবার একটা ভিডিও বানিয়েছে। আমি ওটা কইছিলাম পলিটিক্স নিয়ে কসকসানি না করতে। ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় ওর কুরকুরে নিয়ে উঠছিল। ব্যাপার না, বাতের রোগীদের যেমন আমাবস্যার পূর্ণিমা বাতের ব্যথা জায়গায় ওঠে, তেমনি প্রভুপাদের কিছু বিশেষ বিশেষ সময় কুরকুরে নিয়ে ওঠে। ওরা নিয়ে কিছু বলতাম না, কিন্তু একটা ভিডিও সারিছে, এটা নিয়ে কিছু না কইলেই না। মুশকিল হইলো কইছে বিএনপি নিয়ে। বিএনপির ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না, দায়ও না, আমি বিএনপি করিও না। কিন্তু বিএনপি ব্যাশিং এর নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায়েত প্রভুপাত করতেছে সেটা দেখায় দেওয়া দরকার, কারণ এটা দেশের জন্য জাতির জন্য জরুরি। আমি ওরে প্রভুপাত বলি কারণ ও হইতেছে বিজেপির বুয়েট শাখার সভাপতি। বাংলাদেশে বিজেপির পলিসি পার্সু করে, ঠিক যেভাবে ভারতীয় পণ্য বয়কটের সময় আমাদের পিছে লাগিয়েছিল, এখন বিএনপির পিছে লাগিয়েছে। তো এটা এখন বিএনপির পিছে লাগা হচ্ছে এখন বিজেপির পলিসি। মানে বিজেপি এখন জানে যে আওয়ামী লীগ তো আসবে না, কিন্তু বিএনপি যেন না আসে ক্ষমতায়, এটাই হইতেছে বিজেপির পলিসি। ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ খারাপ, অবশ্যই ঠিক আছে, বিএনপি একই রকম খারাপ। বিএনপি একই রকম খারাপ একটা দল, এই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, ফেয়ার এনাফ। তো প্রভুবাদ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের শাসন নিয়ে কি কথা কবে পারছিল আপনারাই বলেন? তখন কিন্তু গোয়ার গু শুকায় গুটা হয়ে গেছিল, সেই সাহস হয় নাই। এখন ওর পৌরুষ জেগে উঠছে, বিপ্লবী হয়েছে, এখন এসছে বিপ্লবী সাজিতে। ওই সময় কি কি করেছিল আসেন দেখি। বই লিখেছিল, হ্যাঁ, পদ্মা সেতুর কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতু নিয়ে। নির্বাচনের আগে হাসিনার যেগুলো মেগা প্রজেক্ট, গুলো মেগা দুর্নীতির প্রজেক্ট, সেগুলো নিয়ে ও ভিডিও বানিয়েছিল। পদ্মা সেতু নিয়ে, মাতারবাড়ি নিয়ে, রামপাল নিয়ে, পায়রা নিয়ে, রূপপুর নিয়ে। রূপপুরে কি পরিমাণে টাকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে, কিন্তু ওর কাছে আসে নাই গেল সেই খবর, ওইটা প্রমোট করে গেছে। ইন্ডিয়া আউটের সময় ও ইন্ডিয়া আউটের পিছে লাগিয়েছিল, কইছিল মনে আছে না? এটা আবার দেখেন, বাংলাদেশের মানুষ নাকি পেঁয়াজ খেয়ে নেশা করে। শুনেন, বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে, একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ। আবার দেখেন নসরুল হামিদের ওটি যে ভিডিও বানায় প্রশংসা করে। হ্যাঁ, আবার ইসরায়েল পণ্য বয়কটের সময় স্টারবাক্সের মগ নিয়ে ওই উপহাস, দুইটা মগ, দুই হাতের দুইটা মগ নিয়ে উপহাস করছিল বয়কটকারীদের। আজ এডিটর সাহেব দেখান তো 5ই আগস্টের আগের ভিডিওগুলো দেখান, এখানে টাইটেলগুলা, আর পরের ভিডিওগুলোর টাইটেলগুলো এটি দেখান। দেখেছেন? হ্যাঁ, বিপ্লবী পৌরুষ জায়গায় উঠেছে, বিপ্লবী হয়ে উঠেছে। আগে ছিল ধ্বজভঙ্গ, তারপরে 5ই আগস্টের পরে ওর পৌরুষ জায়গায় উঠেছে। আসেন ভিডিওর শুরুতে কি কইছে। এই বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী 3 মাসের মধ্যে। তো ও বিএনপির দোষ দিতেছে। বিএনপি কেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন চাইছে? তো একটা গণতান্ত্রিক দল তো নিজের দেশের সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন চাইবে না? বিএনপি তো হাসিনার কাছেও চাইছে নির্বাচন নাকি? তো এনাদের ওই যে বাবার দেশ ভারতের কাছে যে ওর নেতা সজীব ওয়াজেদ জয় 90 দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করায় দেওয়ার দাবি করলো, সেটা এনাদের ভালো লাগছে না? হ্যাঁ, দেখেছেন? আসেন একে একে অন্য অভিযোগগুলো দেখি। সূত্র নাকি দাবি করেছে যে তারেক রহমান বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি আর প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাইছিল। শুনেন, মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছে। ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি। উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না, বলে রাখি মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে 4.5 লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল। আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোনো দাবি করে নাই। মার্কিন দূতাবাস তাদের কেবলে মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি, তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লিখা পাঠায় এবং বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনে মতামত চায়। এরকম একটা কেবল যেটা পাঠানো হয়েছে 2008 সালের নভেম্বরে, সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে, যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে চাঁদা দাবি, তমুক প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবির অভিযোগ। এটা রিপোর্টিং, এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না। একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোনো সূত্র করতেছে না। এই অভিযোগ আনছে মইনুল আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন, যারা তখন -2 ফর্মুলা বাস্তবায়নে ব্যস্ত। আর আমেরিকা দূতাবাস সেই মামলাগুলোর বর্ণনা করতেছে, আর কিছু না। কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই 1/11-তে। এই মামলাগুলো হয়েছিল সরাসরি মইনুল আহমেদের নির্দেশে, যদিও তখনকার এনবিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই। বইয়ের 274 পৃষ্ঠাতে মহিউদ্দিন আহমেদ যখন তৎকালীন এনবিআর এর শীর্ষ কর্মকর্তাকে তারেক রহমানের মামলাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছে, উনি উত্তর দিচ্ছেন, কি বলতেছেন, তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি। যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই, তার তো কিছু পাই নাই বলতে গেলে। দেখেছেন?
এবং এই ১/১১ বইতে খুব বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে মইনুল আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে। এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়ে বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হইতো। সেই মামলাগুলোর সূত্র ধরে এই প্রভুপাদ ভিডিও বানায় ফেলছে যে তারেক রহমান চাঁদাবাজি করছে। দেখেছেন, মানে একটা মানুষের তো ইন্টেলেকচুয়াল একটা অনেস্টি থাকবে। উনাকে আবার ছাত্র পড়ায় বুয়েটে, ছাত্র কি শিখবে ওর কাছ থেকে? ছাত্র সাবজেক্ট কি শিখবে জানি না, কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে। এখন প্রশ্ন হইতেছে যে মামলাগুলো হইলো গত 17 বছর, এই চাঁদাবাজি মামলার অগ্রগতি কি? গোড়ার ডিম শূন্য। এটা চাঁদাবাজির মামলাও হাসিনা গত 17 বছরের কোনো আদালতে প্রমাণ করতে পারে নাই, এমনকি কোনো বিবাদী এই সমস্ত ভুয়া মামলা চালাইতেও চায় নাই। তো প্রভুবাদ কোত্থেকে পাইলো এগুলা? দেখেছেন কিরকম জাউরা, কিরকম জাউরা।